আমরা যদি পরিসংখ্যান মিলে কোয়ার্টার ফাইনাল হয়তো ব্রাজিল আর্জেন্টিনাতে আমরা ম্যাচ দেখতে পারি। সো এই বিবেচনা করলে তার মানে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হাইরে যেতেছে। এছাড়া হচ্ছে ব্রাজিলকে রাখবো আর পাশাপাশি আর্জেন্টিনাকে রাখবো। মিলে নিজেদের মধ্যে বন্ডিংটা ক্রিয়েট করতে পারতো, হয়তো বা প্রত্যেকবার বিশ্বকাপ স্পেনই জিততো। মেসির প্রতি তো আসলে অনেক বড় একটা আশা প্রত্যাশা থাকবে। সাম্প্রতিক সময় হিসাব করলে আর্জেন্টিনার মতো টিম বন্ডিং অন্য কারণ নেই। নেইমারকে ফিট রাখার জন্য নাসার সাহায্য নিচ্ছে। ব্রাজিল টিমের দেখলে বোঝা মূল যায়। সমস্যাটা হচ্ছে তাদের টিম বন্ডিং এর অভাব। এখানে সবাই স্টার। আসলে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনাদেরকে থামানোর মতো প্লেয়ার কিন্তু মরক্কোর কাছে আছে। তো নেইমারকে অনেক জায়গায় বলা হয়েছে শুধুমাত্র মার্কেটিং এর জন্য নেইমারকে বিশ্বকাপে একাদশে রাখা হয়েছে। মাইন্ড সেট আপ থেকে শুরু করে মেসি অফকোর্স ওয়ার্ল্ড ক্লাস। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বিশ্বকাপ উপলক্ষে অনফিল্ডের বিশেষ আয়োজন বিফোর দ্য হুইসেলের 3rd এপিসোডে। আজকে আমাদের সাথে যুক্ত আছেন বেশ কয়েকজন অতিথি এবং তাদের সাথে একটু পরিচয় হয়ে নিতে চাই। একদম বাম সাইড থেকে রয়েছেন হাসিব তালুকদার, যিনি কিনা ফাউন্ডার ইউনিয়ন বেঙ্গল, এবং তার পাশেই রয়েছেন বাংলাদেশ ফুটবল আল্ট্রাসের ফাউন্ডার মেহেদী হাসান অভি, এবং তার পাশে রয়েছেন রাফি ইকবাল, প্রতিষ্ঠাতা রেড অ্যান্ড গ্রিন। ভাইয়া, তিনজনকে স্বাগত জানাচ্ছি অনফিল্ডের এই বিশেষ আয়োজনে। বিশ্বকাপের উন্মাদনাটা আসলে শুরু হয়ে গেছে, তো প্রথমেই জানতে চাচ্ছি কোন দলকে আপনারা সাপোর্ট করছেন। আপনার হাসিব ভাই, আপনার জার্সি গায়ে দেখা যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, প্রিয় দল নিয়ে এক্সপেকটেশন কেমন? অবশ্যই আর্জেন্টিনার ফ্যান, এই জন্য আর্জেন্টিনা জার্সি পরা। বিশ্বকাপে এবারে বিশ্বকাপে সব দল যাবে, 47টি দল বিশ্বকাপ জিততে যাবে এবং একমাত্র দল আমরা যারা বিশ্বকাপ ডিফেন্ড করতে যাব। তো অবশ্যই খাই আমরা এবারও আশা করি টিম বন্ডিং ভালো আছে এবং বিশ্বকাপ বাংলাদেশ আর্জেন্টিনা ডিফেন্ড করবে। আচ্ছা অভি ভাই, এবার আপনার কাছে একটু আসবো, কোন দলকে সাপোর্ট করছেন এবং প্রিয় দল নিয়ে এক্সপেকটেশন কেমন? বিশ্বকাপে আসলে আমার আলাদা করে কোনো দলের প্রতি কোনো সাপোর্ট নেই। খেলাটা জাস্ট উপভোগ করার জন্য দেখি। কারণ 2014 সালের পর থেকে আসলে বাইরের কোনো দল নিয়ে চিন্তা ভাবনা করি না। আমি বাংলাদেশ ফ্যান, বাট আশা করবো আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপটা জিতবে, কারণ আমি মেসি ফ্যান। ঠিক কী কারণ আসলে স্পেসিফিকভাবে সাপোর্ট করেন না? আসলে এই বোর্ডটা ক্রিয়েট হয়েছে হচ্ছে 2014 সালের ব্রাজিল এবং জার্মানির যে ম্যাচটা হয়েছিল, ওই ম্যাচটাতে ব্রাজিল যখন 7টা গোল খায়, গ্যালারিতে ব্রাজিলের যে দর্শকরা ছিল তাদের চোখের যে কান্না, ওই জিনিসটা আমার মনে ভীষণভাবে হিট করছে ওই টাইমটাতে। যে আসলে নিজের দেশের প্রতি যে প্রেমটা, আমরা আসলে যেভাবে বিশ্বকাপটা আসলে বাইরের যে দলগুলো আছে এই দলগুলো নিয়ে যেভাবে ব্যস্ত হয়ে পড়ি, বা যে পরিমাণ উন্মাদনা এই দলগুলোর প্রতি আমাদের থাকে, পুরো বাংলাদেশব্যাপী 64 জেলায় যেভাবে ব্রাজিল, আর্জেন্টিনা বলেন, জার্মান বলেন, পতাকাগুলো উড়ে, এর 2%ও যদি আমরা ওই টাইমটা থেকে বা মানে এখন থেকেই যদি নিজের দলের জন্য বা বাংলাদেশের জন্য চিন্তা ভাবনা করেন, তাহলে হয়তো বা আজ থেকে 10 বছর বা 20 বছর পর আমরাও ওয়ার্ল্ড কাপে ওই স্টেজে খেলতে পারতাম। আসলে ফুটবলটা জাস্ট হচ্ছে ফেডারেশন কেন্দ্রিক বা একা ফেডারেশন সব কিছু বদলে দেবে, ব্যাপারটা এরকম না। এই জায়গায় আমাদেরও রোল প্লে করার অনেক জায়গা আছে। যে ফেডারেশন যে জায়গায় কাজ করবে, ফেডারেশন কাজ করতে গেলে ফেডারেশনের টাকার প্রয়োজন, মার্কেটিংয়ের প্রয়োজন, এই জায়গায় উন্মাদনার প্রয়োজন। আমাদের এই জায়গায় বড় একটা রোল আছে। তো এই বোর্ডটা যে সময় থেকে ক্রিয়েট হয়েছে, ওই টাইমের পর থেকে আসলে বাংলাদেশ ব্যতীত অন্য কোনো টিম নিয়ে আসলে চিন্তা করি না, জাস্ট খেলা উপভোগ করার জন্য দেখি। তারপর একটু জানতে চাই রাফি ভাই, আপনার কাছে প্রিয় দল কোনটা এবং কেন সাপোর্ট করছেন প্রিয় দলকে? বরাবরের মতো ভাই আমার প্রিয় দল বাংলাদেশ। তবে হ্যাঁ, যেহেতু বিশ্বকাপ চলতেছে সেক্ষেত্রে আমি স্পেনকে সাপোর্ট করি। স্পেনকে, কজ স্পেনের সবসময় স্পেন একটা শক্তিশালী টিম নিয়েই বিশ্বকাপের মঞ্চে নামে। বাট হয়তো বা আশানুরূপ আমরা ফল পাই না। বাট তাদের খেলার যদি ঐক্যতা, সৌন্দর্য, ক্লাবগুলোকে যতটুকু ইফোর্ট দেয়, এই ইফোর্টটা যদি কিছুদিন আগে থেকে একসাথে মিলে নিজেদের মধ্যে বন্ডিংটা ক্রিয়েট করতে পারতো, হয়তো বা প্রত্যেকবার বিশ্বকাপ স্পেনই জিততো। বাট একটু ঘাটতি থাকা যায়। সো আমি স্পেনকে সাপোর্ট করি, বাট অফকোর্স ধারণ করি বাংলাদেশকে। তো একটু ইমোশনাল জায়গাটা থেকে একটু যদি একটু ট্যাকটিক্যাল ডিসকাশনটা করতে চাই। স্পেন নিয়ে কথা বলছেন, আপনার ফেভারিট টিম, বিশ্বকাপ সাপোর্ট করছেন। স্পেনের বর্তমান এক্সপেকটেশনটা কেমন? বর্তমান দলটা অনেক বেশি গোছানো, বর্তমানে ইউরো চ্যাম্পিয়ন তারা, বর্তমানে ফিফা র্যাঙ্কিংও 3 নম্বরে রয়েছে। কি মনে হচ্ছে এবার কি শিরোপা জিততে পারবে? স্পেনের এবার আসলে বরাবরের মতো এবার সব থেকে বেশি চান্স আছে। কারণ আপনারা যদি দেখেন যে স্পেনের সাম্প্রতিক ফর্ম এত সুন্দর করে গুছাইছে টিমটাকে তাদের কোচ। সো কোচ যদি তাদেরকে যে বিল্ড আপ
যেই সেশনটা দিছে, আমি ওই দিন দেখলাম তাদের ট্রেনিং সেশনটা একটু ঘাটলাম, দেখলাম ওদের মধ্যে একটা বিল্ড আপ সেশন দেখছি, পাসিং করে 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 যেই একটা খেলা, এই এত সুন্দর করে গুছাইছে। সো আশাবাদী আমাদের অ্যাটাকিং লাইন আপনার নাম আসলে বলতে হবে, আপনারা সবাই জানেন অ্যাটাকিং লাইনে যে আমাদের যা চলতেছে এবার, যে শুধু আমরা যদি লামিনী ইয়ামালকে শুধু না ধরে যদি তার আশেপাশে যারা আছে তাদের দিকেও একটু তাকাই, এত এত সুন্দর গুছানো। সো আশাবাদী এবার আমরা স্পেন এবার ওয়ার্ল্ড কাপ নেওয়ার মতো একটা টিম ক্রিয়েট করছে। ওইভাবে আপনি কি মনে করেন যে এবার ওয়ার্ল্ড কাপের সবচেয়ে ফেভারিট কারা হতে পারে স্পেনের পাশাপাশি? আমার চোখে নেদারল্যান্ড, সাম্প্রতিক তাদের যে পারফরমেন্স আছে, আর সবসময় নেদারল্যান্ড খুব ভালো শুরু করে একটা স্টেজে গিয়ে সবসময় বাদ পড়ে, তো তারা একটা কাপ ডিজার্ভ করে। এছাড়া হচ্ছে ব্রাজিলকে রাখবো, আর পাশাপাশি আর্জেন্টিনাকে রাখবো। তাছাড়া একটু হাসিব ভাই আপনার কাছে আসতে চাচ্ছি, আপনি শুরুতেই বললেন যে আপনারা যাচ্ছেন ট্রফি ডিফেন্ড করতে এবং বাকি 47টা দল আসলে ট্রফি জিততে যাচ্ছে। ভাই এবারের বিশ্বকাপে আসলে আর্জেন্টিনা অনেকটাই গোছানো দল, যেখানে আপনার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং কাইন্ড অফ সিমিলার একাদশ স্কোয়াড নিয়ে তারা বিশ্বকাপে যাচ্ছে, এবং মেসির প্রতি তো আসলে অনেক বড় একটা আশা প্রত্যাশা থাকবে, যদিও সে একবার বিশ্বকাপে জিতেছে, আসলে তার ফুটবলিং ক্যারিয়ারে পাওয়ার তেমন আসলে কিছুই নেই। বিশ্বকাপে এবার আর্জেন্টিনাকে কীভাবে দেখছেন, এবং নর্থ আমেরিকার বিশ্বকাপে শেষবার যখন খেলা হয়েছে 1994 সালে, সেবার ব্রাজিল জিতেছিল, তার আগে 86-তে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন, তার আগে 70 আবার ব্রাজিল চ্যাম্পিয়ন। ওই যে ব্রাজিল আর্জেন্টিনা বারবার নর্থ আমেরিকার ওয়ার্ল্ড কাপ জিতছে, ব্রাজিল আর্জেন্টিনাকে নিয়ে এবার বিশ্বকাপে এক্সপেকটেশন কেমন? প্রথমে আর্জেন্টিনা নিয়ে জানতে চাচ্ছি। এই দলটা বেশ গোছালো। স্কুলে এই দলটার দায়িত্ব আসার পরে দলটার মধ্যে একতা এনেছে, টিম বন্ডিং যেটা জিনিস। রাফি ভাই যে জিনিসটা বলছিল যে আমার দলে অনেক হাট, কিন্তু টিম বন্ডিং হচ্ছে ফুটবলের সবচেয়ে, মানে যে কোনো খেলা, স্পোর্টসের যে কোনো খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে টিম বন্ডিং। তো সাম্প্রতিক সময় হিসাব করলে আর্জেন্টিনার মতো টিম বন্ডিং অন্য কারোর নেই, অন্য কোনো দলের নেই। তো প্রত্যেকটা দেশ বা প্রত্যেকটা প্লেয়াররা দেশের জন্য খেলে। তো আর্জেন্টিনা এমন একটা টিম, তারা দেশের জন্য খেলার পাশাপাশি একটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারের জন্য খেলে, সেই প্লেয়ারটা হচ্ছে মেসি। তো আশা রাখি, দলে কিছু ইঞ্জুরিগত সমস্যা আছে, তারপর প্রত্যেকেই পরীক্ষিত, এবং আশা রাখি আর্জেন্টিনা বিশ্বকাপ ডিফেন্ড করবে এবং ভালো কিছু করবে। যদিও ব্রাজিল আমার রাইভাল টিম, আমি যদিও দলটা তাদের বেশ গোছালো, নতুন কোচ আছে কার্লো আনচেলত্তি, যে কোনো মুহূর্তে তার মানে বড় ম্যাচ বা এই যে কোনো সিচুয়েশনে দলকে হ্যান্ডেল করার ক্ষমতা রাখে সে। আমার প্রেডিকশন ব্রাজিল কোয়ার্টার ফাইনাল। হাসিব ভাই আপনার কাছে থেকে একটু রাফি ভাইয়ের কাছে চলে যেতে চাই। রাফি ভাই বলছিলেন, হাসিব ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে কার্লো আনচেলত্তি একজন ভালো মানের কোচ, এবং সে বলছে যে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ব্রাজিলকে তিনি দেখবেন। কি মনে হচ্ছে, ব্রাজিল কি এবার শিরোপার জন্য আসলে কতটা আসলে ফেভারিট? হাসিব ভাই যে কথা বলছে, কোয়ার্টার ফাইনালে যদি তারা ব্রাজিল চলে যায়, তার মানে আর্জেন্টিনা ভক্তদের অনুমোদন অনুযায়ী আমরা যদি পরিসংখ্যান মিলে কোয়ার্টার ফাইনাল হয়তো ব্রাজিল আর্জেন্টিনাতে আমরা ম্যাচ দেখতে পারি। সো এই বিবেচনা করলে তার মানে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হাইরে যেতেছে না। ব্যাপারটা হচ্ছে এরকম যে ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে যে বন্ডিংটা, এই বন্ডিংটা আসলে বিশ্বের আদার কোনো কান্ট্রিতে এখন পর্যন্ত নাই, টিমের মধ্যে নাই, যেটা সত্যি কথা। আপনারা লাস্ট 2022 বিশ্বকাপ যেটা দেখছি, মেসি কেন্দ্রিক যে ফুটবলটা, ঠিক আছে, মেসি একজন মাস্টার মাইন্ড, পাসিং সেন্স থেকে শুরু করে, শট থেকে শুরু করে, ইভেন মেসিকে আমরা মাঝে মাঝে ডিফেন্স ক্ষেত্রেও দেখতে পাই, মানে মিডফিল্ডের নিচে নেমে যায়। সো এই যে তার মধ্যে যে প্রতিভাগুলো, চারপাশে বল থ্রো করা, শট খেলানো, পাস বের করে আনা, গোল করা, এই জিনিসটা তাদের কোচ খুব সুন্দর মতো কাজে লাগাইছিল। যেই জিনিসটা 2022 বন্ডিং জিনিসটা যখন তাদের কোচ বের করে আনতে পারছে টিম থেকে, তাদের মধ্যে যেই মানে প্যাশনেটের জায়গাটা প্লাস তাদের খেলার যে ধারণ ক্ষমতা, সেটা আসলে সুন্দর মতো ফুটে উঠছে মাঠের মধ্যে। তো এই জিনিসটা আসলে সেই সময় আসলে কেউ বের করতে পারে নাই। ফ্রান্স কেন হারছে, কারণ হচ্ছে তাদের মধ্যে সেই বন্ডিংটা ছিল না। এমবাপ্পে যতটুকু পারছে করছে, বাট এমবাপ্পেকে পাস দেওয়ার মতো খুব আহামরি প্লেয়ার কিন্তু ছিল না। কিন্তু মেসি কেন্দ্রিক যে খেলাটা হয়েছিল আর্জেন্টিনার সাথে, সেটা কিন্তু উনি মেসিকে সুন্দর মতো বল দেয়, এবং মেসি বল বের করে দেওয়া, ডিমারিয়ার সাথে তার একটা বন্ডিং, সব কিছু মিলে আর্জেন্টিনা বিশ্বকাপটা জিতছে। সো ব্রাজিলের ক্ষেত্রে যদি এই জিনিসটা তারা করতে পারতো, বাট আমি জানি না আসলে তারা কতটুকু গুছাইতে পারছে। নেইমারের মতো কিছু প্লেয়ার ছিল, তারপরে ব্রাজিলের আরও অনেক, ক্যাসিমিরো, অনেক প্লেয়ার ছিল আগে। সো এখন রাইট না আসলে ওরকম প্লেয়ার নাই। সো ব্রাজিলকে নিয়ে আমরা খুব বেশি একটা এক্সপেকটেশন করতে পারতেছি না, ঠিক আছে। নেইমার আসলে যথেষ্ট না এটার জন্যে। আর ইভেন ব্রাজিলের টিমের মধ্যে ওই লেভেলের বন্ডিংটাও নাই। আমরা কয়েকদিন আগে ব্রাজিলের একটা ম্যাচ দেখলাম, সেখানে আসলে তারা খুব ভালো খেলতে পারে নাই। সো সব কিছু মিলায় মনে হয় না ব্রাজিল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাইতে পারবে, তবে আমরা আশাবাদী। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। তবে ব্রাজিল কিন্তু শেষ যে 3টা ম্যাচ খেলেছে, 3 ম্যাচে কিন্তু তারা অপরাজিত।
এক্স্যাক্টলি, আমি সেটাই বললাম। আগে কিছুদিন আগে সম্ভবত জাপানের সাথে একটা ম্যাচ হয়েছিল, সেই ম্যাচটাও হারছে ব্রাজিল। সো সব কিছু মিলে আসলে ব্রাজিল ওই লেভেলের ফর্মে নাই। ওইভাবে আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম আমার ব্রাজিল মতামতটা ওর থেকে এবং একদম টোটালি ভিন্ন। কারণ হচ্ছে আমি আমার টপ ৩ টা টিমে যে জায়গায় রাখছি, এই জায়গায় ব্রাজিলকে রাখছি। হয়তোবা ২ এ রাখতাম। কারণ হচ্ছে আ ব্রাজিলের স্কোয়াড নির্বাচনের আগে আমরা যেটা দেখছি, নেইমারকে নিয়ে যে একটা টানাটানি চলল, তাদের দলের প্লেয়াররা যেভাবে নেইমারকে চাইতেছিল, সবাই কিন্তু নেইমারের পাশে ছিল। বুঝা যাইতেছে যে হচ্ছে সবাই মিলে নেইমারের জন্য কাপটা জিততে চাচ্ছে। যেটা আমরা ২০২২ সালে আর্জেন্টিনার ক্ষেত্রে দেখে আসছি। আমার কাছে মনে হয় এবার আর্জেন্টিনা আর ধরা খাওয়ার একটা বড় কারণ মেসি নিজেও হইতে পারে। যদিও সে দীর্ঘ ৩-৪ বছর ধরে ওই আমেরিকাতেই খেলতেছে, ওই জায়গার পরিবেশটা তার জানা আছে। বাট হচ্ছে একদম মেসি নির্ভর যে খেলাটা, এটা আর্জেন্টিনার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। বাট এই সেম জিনিসটা আবার ব্রাজিলের জন্য এখন একটা ট্রাম্প কার্ড হয়ে দাঁড়াতে পারে, যেটা আমরা ২০২২ সালে আর্জেন্টিনা আমি আমি একটা জিনিস এখানে আর মানে এছাড়াও দ্বিমত পোষণ ব্রাজিলে করতেছি। কিন্তু নেইমার বাদেও আরো ভালো ভালো অনেকগুলো প্লেয়ার আছে যেগুলো সবাই বর্তমানে হচ্ছে ইউরোপ শাসন নেইমার করতেছে। কেন্দ্রিক যাচ্ছে। আমাদের এখানে ব্রাজিলের এখানে রাফিনহা আছে, ভিনিসিয়াস জুনিয়র আছে, এই লেভেলের প্লেয়ার থাকার পরও কিন্তু তাদের মধ্যে যে আমরা যেটা আর কি তাদের লিগে যেটা দেখতে পাই সেটা কিন্তু আসলে ব্রাজিল কম্বিনেশন এক্স্যাক্টলি। সো এই টিম কম্বিনেশন কিন্তু নাই আসলে, সবাই শুধু নেইমারকে টানতেছে আসলে। স্কোয়াড নির্বাচনের আগে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ছিল, সবাই কিন্তু মানে নেইমারকে চাচ্ছিল যে নেইমারকে আমরা চাই, নেইমারকে আমরা চাই। না, এটা তো এটা বোঝা যাচ্ছে যে এটা মাঠ লেভেলে ডিসকাশন করতে হবে। লাস্ট 3 ব্রাজিল ম্যাচের টিমের মধ্যে দেখলে বোঝা মূল যায়। সমস্যাটা হচ্ছে তাদের টিম বন্ডিং এর অভাব। এখানে সবাই স্টার। প্রথমত একটা মানে লাতিন আমেরিকার যে মিডিয়াগুলো তারা মানে অতিরিক্ত হাইপ ক্রিয়েট করে শুরুতেই। তো এখানে ওই যে জিনিসটা বললো যে এটা একটা গুড জিনিস, আমি বলি এটা একটা ব্যাড ইফেক্ট পড়বে ব্রাজিল টিমে। জিনিসটা এখানে মানে প্রত্যেকটা প্লেয়ারে যার যার বড় বড় ক্লাবে খেলাতে সবাই নিজেকে স্টার মনে করে। আর মিডিয়ার যে একটা চাপ, এই চাপটা আসলে ব্রাজিলিয়ান প্লেয়াররা নিতে পারে না। তুমি যদি তো চিন্তা করো যে যে প্লেয়ারগুলো খেলতেছে সবাই যার যার জায়গা থেকে স্টার, ব্রাজিলের অনেক ভালো ভালো প্লেয়ার আছে, বাট সবাই এক সুতায় গিয়ে গাঁথতে পারতেছে না। একটা সুইয়ের ভিতরে আসলে সুতাটা ঢুকাতে পারছে আমি না। যদি একটু add নেইমার করি। এই জায়গায় একটা মানে একটা কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে গেছে সবার ক্ষেত্রে, মানে সবার আপনি বলছেন যে নেইমার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াচ্ছে এবং ব্রাজিল কিন্তু নেইমারকে ফিট রাখার জন্য নাসার সাহায্য নিচ্ছে এবং নাসার বেশ কিছু প্রযুক্তির উপর বেস করে তারা নেইমারকে ফিট করার জন্য Exactly, এই জায়গায়, হ্যাঁ, চেষ্টা করছে। team bonding টাও নেইমার কার্লো কেন্দ্রিক হচ্ছে, আনচেলত্তি plus কিন্তু হচ্ছে- খুব ভালোভাবেই চাচ্ছে যে নেইমার প্রথম ম্যাচটা খেলুক। যদি আমরা আসলে যতটুকু জানতে পেরেছি নেইমার হয়তো বা প্রথম ম্যাচে স্টার্টিং 11 থাকবে না। কি মনে হচ্ছে অভিভাবক আপনার কাছ থেকে আসলে জানতে চাই, কি মনে হচ্ছে মরক্কোর এগেইনস্টে আজকের ম্যাচে নেইমার কি একাদশে থাকবে কি? আমি পার্সোনালি মনে করি নেইমার থাকবে, কারণ হচ্ছে তাকে ফিট রাখার জন্য তারা যেভাবে মানে অ্যাপ্রোচ নিচ্ছে দীর্ঘদিন যাবত, কারণ অনেকদিন খেলার বাইরে থাকতেও বলা হয়েছিল। আমি আশা করি যে নেইমারকে কেন মাঠে রাখবে এটার উত্তরটা আমি প্রথমেই দিয়ে দিছি, যে আসলে ওরা যেটা বললো যে ব্রাজিলে অনেক বড় বড় প্লেয়ার আছে, সবাই অনেক নিজেদেরকে অনেক ভালো প্লেয়ার মনে করে, যে কারণে সবার মধ্যে বন্ডিংটা ওইভাবে হয়ে ওঠে না। বাট এবার টিম সিলেকশনের আগে আমি যেটা দেখছি যে নেইমার কেন্দ্রিক যে সবার একটা, নেইমারকে সবাই যে একটা আস্থার জায়গা মনে করতেছে, এই জায়গায় নেইমার যদি মাঠে থাকে আঞ্চলিক এই ট্রাম্প কার্ডটা খেলতে পারে, যে নেইমার যদি মাঠে থাকে হয়তো বা টিম বন্ডিংটা উঠে আসতে পারে নেইমারকে কেন্দ্র করে বা নেইমারের উপর ভিত্তি করে। তো যেটা হচ্ছে এতদিন যে গ্যাপটা ব্রাজিল টিমটাতে ছিল, যে বন্ডিংয়ের অভাব বা যে জায়গায় তারা বারবার হোঁচট খেতেছিল, এই সমস্যাটার সমাধান হয়তো বা হয়ে যেতে পারে যদি নেইমার আজকে মাঠে থাকে। একটু জানতে চাই হাসিব ভাই আপনার কাছে যে আজকে যে ম্যাচটা ব্রাজিল ভার্সেস মরক্কো, ব্রাজিলের জন্য মরক্কো যে ডিফেন্স লাইনটা কত বেশি আসলে থ্রেট হতে পারে? মরক্কো এবার বিশ্বকাপে অন্যতম হট ফেভারিট হিসেবে বিশ্বকাপ খেলতে যাচ্ছে। তো ব্রাজিলের বিশ্বকাপের আগে ব্রাজিলের সমস্যা নানান টিম এবং টিমের বাইরে সমস্যা, বিশ্বকাপের কিছুদিন আগেও নেইমার থাকবেন কি না এটা নিয়ে একটা টানাফরা, অনেকগুলা মিডিয়া লাতিন মিডিয়ার খবর আমরা পাইছি যাতে নেইমারকে নিয়ে অনেক টিমমেটরা খুশি। নেইমার কেন্দ্রিক যে একটা হাইপ ক্রিয়েট, নেইমার কিন্তু পুরোপুরি ফিট না। বিশ্বকাপে একটা দল শুধুমাত্র খেলাটা তো শুধুমাত্র মাঠে না, এটা মার্কেটিং থেকে শুরু করে সব কিছু। তো নেইমারকে অনেক জায়গায় বলা হয়েছে শুধুমাত্র মার্কেটিংয়ের জন্য নেইমারকে বিশ্বকাপে একাদশে রাখা হয়েছে, যে জিনিসটা নিয়ে ব্রাজিলের অনেক মিডিয়া প্লেয়ার বা অনেকজন অসন্তুষ্ট এটা নিয়ে। তো এটা হতে পারে ব্রাজিলের জন্য মানে কি বলে এটাকে মানে একটা হুচুট হতে পারে আর কি। তো মরক্কোর ম্যাচটা আশা করি ব্রাজিল কার্লো আনচেলত্তি জানে কীভাবে আসলে বের করতে হবে। তো
উনি বের করে নিয়ে আসতে পারবে আজকে ফার্স্ট যতটা সহজ মনে হইতেছে মরক্কো এত সহজ টিম না। আশরাফ হাকিমি, দিয়াজ থেকে শুরু করে ওয়ার্ল্ডের বেস্ট হচ্ছে Best, সেন্ট্রাল হ্যাঁ, ব্যাক, লেফট ব্যাক, তারা কিন্তু ধারণ করতেছে। এবং মরক্কোর মধ্যে যে টিমমেটদের যে বন্ডিং, এই বন্ডিং তাদেরকে গতবার হচ্ছে সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিয়ে গেছিল। সো এই জিনিসগুলো আসলে এক্স্যাক্টলি, সো এই জিনিসগুলো কিন্তু ছোটোখাটোভাবে দেখলে হবে না। ব্রাজিল না, এখানে কার্লো আনচেলত্তি আমি রাইভাল টিম হইলেও তার একটা করতে হবে, সে বাংলাচোরা টিম নিয়েও সে মানে বিগত দিনের সামর্থ্যের প্রমাণ দিছে, তিনি বড় বড় ম্যাচ বের করে নিয়ে আসতে পারে। তো তার Exactly. জন্য এটা আসলে বড় কিছু না। হি ইজ দ্য মাস্টারমাইন্ড। তোমার একটু চিন্তা করো, তুমি যেটা বললা যে এটা হয়তোবা না, এটা অস্বীকার করার জায়গা নাই। হ্যাঁ, marketing- বাট আমার কাছে মনে হয় যে এটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে। কারণ হচ্ছে আমরা ব্রাজিল টিম কিন্তু খারাপ না, ব্রাজিলে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, বর্তমানে বিশ্ব শাসন করতেছে তারা, ঠিক আছে, যেটা অন্য টিমগুলোতে এত বেশি সংখ্যক স্টার প্লেয়ার নেই। ব্রাজিলের মূল সমস্যার কারণটা হচ্ছে এই জায়গায় অনেক বেশি স্টার প্লেয়ার আছে। হ্যাঁ, এই স্টারডমটা প্রত্যেকটা প্লেয়ারকে অনিয়ন্ত্রিত মানে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। তো এই জায়গায় জিনিসটাকে নিয়ন্ত্রণে আনার জন্য আমার কাছে মনে হয়েছে নেইমার একটা ট্রাম্প কার্ড হিসাবে ইউজ করা হয়েছে। নেইমারকে একটা ট্রাম্প কার্ড হিসেবে কার্লো আনচেলত্তি ইউজ করছে, কারণ আমি সব বিশ্বাস করি সে একটা মাস্টারমাইন্ড। এই জায়গায় যে মানে টিমের মধ্যে যে একটা গ্যাপ, সবার মধ্যে যে দূরত্ব, একটা উদ্দেশ্য দরকার ছিল, একটা কারণ দরকার ছিল, যে কারণটা সবাইকে একটা জায়গায় আনতে পারে। তো আমার কাছে মনে হয়েছে বিশ্বকাপের আগে টিম সিলেকশন নিয়ে যে হাউকা বা যা কিছু হয়েছে সব কিছু হচ্ছে উদ্দেশ্য ছিল যাতে হচ্ছে টিম বন্ডিংটা ক্রিয়েট করা যায়, নেইমারকে কেন্দ্র করে হলো। ঠিক আছে, তুমি এভাবেও চিন্তা এটা করো। এটা ভুল আসলে, এটা শুধুমাত্র মার্কেটিং কেন্দ্রিক। এটা কি আপনার শুধুমাত্র আপনি রাইভাল টিম এই জন্য কি rival মনে হচ্ছে, team না। নাকি যদি নিউট্রাল সাইডে দেখেন? কারণ তুমি বলতেছো কার্লো আনচেলত্তি, তুমি নিজেও বলতেছো যে কার্লো আনচেলত্তি একজন মাস্টারমাইন্ড। তো সে নিজের উপর কিন্তু এটা মানে দাগ চলে আসবে যদি একটা আনফিট প্লেয়ারকে সে তার দলের সাথে নিয়ে যায়। আমাদের কারণ এত বড় আমি কোচ বলি- এত বড় রিস্ক কোনো সময় নিবে না যদি নেইমারকে মাঠে খেলানোই না যায়। ঠিক আছে, আচ্ছা, একটু নেইমার কেন্দ্রিক সাইড থেকে একটু ম্যাচের দিকে ফিরতে চাই। ম্যাচ নিয়ে আসলে বলছিলেন যে মরক্কো অবভিয়াসলি একটা বেটার টিম, গত ওয়ার্ল্ড কাপেও তাদের সেমিফাইনালে খেলেছে এবং তাদের বেশ কিছু ভালো রাইট ব্যাক রয়েছে, ফুল ব্যাক রয়েছে এবং তাদের অ্যাটাকিং লাইনআপটাও মোটা দাগে আপনি বলতে পারেন বলতে যে গেলে এইবার বিশ্বকাপের সব থেকে বেশি যদি আমরা সেন্ট্রাল ব্যাক, রাইট ব্যাক, লেফট ব্যাক দেখি, সেই ক্ষেত্রে সব থেকে আগে আছে কিন্তু মরক্কো। সবাই এটাকে খুব সহজভাবে নিচ্ছে, বাট আসলে এটা সহজভাবে নেওয়ার মতো কিছু নাই। আশরাফ হাকিমি, দিয়াজ থেকে শুরু করে ওয়ার্ল্ড ক্লাস লেভেলে যত লেফট ব্যাক, রাইট ব্যাক, সেন্টার ব্যাক সব কিছু কিন্তু মরক্কো ধরে রাখছে। সো এই জিনিস চিন্তা করলে আসলে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনাদেরকে থামানোর মতো প্লেয়ার কিন্তু মরক্কোর কাছে আছে। এবং তাদের যেই কোচ ওয়ালিদ, একজন মাস্টার মাইন্ড না হলে এরকম একটা ভাঙ্গা দলকে গতবার তারা যেভাবে সার্ভ করছে, এটা এত মুখে মানে সহজ কিছু না। সো এই জিনিসটা চিন্তা করলে আসলে অফকোর্স মরক্কো একটা বেস্ট টিম। ইভেন ব্রাজিলের সাথে এই ম্যাচটা খুব হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হবে, হয়তো 2-1 হারবে অথবা 2-1 জিতবে। ঠিক আছে, প্রেডিকশন হয়তো এরকম হবে, এর বেশি কিন্তু গোল হওয়ার চান্স নাই বা গোল খাওয়ারও চান্স নেই। হয় 2-1 হারবে, 1-1 ড্র হবে, অথবা 2-1 মরক্কো জিতবে। আসলে শুনছিলাম রাফিবের প্রেডিকশন, আপনার প্রেডিকশন কি আজকে ম্যাচ নিয়ে? আমার প্রেডিকশনটাও এক্স্যাক্টলি সেম থাকবে, বাট আমি আশাবাদী ব্রাজিল জিতবে 2-1। আর হাসিব ভাই? আমারটা 2-1 ব্রাজিল জিতবে। ব্রাজিল। এবং ব্রাজিল কিন্তু তাদের ইতিহাসে কখনো বিশ্বকাপের প্রথম ম্যাচে হারেনি, হয়তো ড্র করেছে বাট হারের স্বাদটা গ্রহণ করেনি। একটু ব্রাজিল মরক্কো সাইড থেকে একটু আমরা পর্তুগালের সাইডে যেতে চাই। একটা ডিবেট হয়ে থাকে মেসি নাকি রোনালদো, এটা আমাদের জেনারেশনের মধ্যে সবচেয়ে বড় একটা ডিবেট। তবে সেই ডিবেটটা কি বিশ্বকাপের সেই সোনালী ট্রফির মাধ্যমে শেষ হয়েছে কিনা, হাসিব ভাই আপনার কাছে? অবশ্যই বিশ্বকাপের মধ্যে রোনালদোর জন্য বা রোনালদো ফ্যানদের জন্য বা রোনালদোর জন্য আসলে এটা শুনে রোনালদোর কাছে রোনালদো নিজেই মিডিয়ায় বলছে যে একটা 6-7 ম্যাচের একটা টুর্নামেন্ট। অথচ আমরা দেখেছি মানে একটা জাতির বা একটা দেশের আজন্ম আলিত স্বপ্ন থাকে তারা বিশ্বকাপ খেলবে। তো মানে এই জায়গাতে রোনালদো এটাকে মক করেছে। তো আমার চাওয়া থাকবে বিশ্বকাপ যেই জিতুক, অন্তত যারা বিশ্বকাপের মতো গ্রেটেস্ট শো নটকে 7-8 ম্যাচের একটা টুর্নামেন্ট বলে আখ্যা দেয়, তাদের হাতে অন্তত বিশ্বকাপ না উঠুক। এটা হচ্ছে মানে যদিও মানে এখানে মানে কোনো সুশীলতা দেখানো কোনো নেই, এটা একদম ক্লিয়ার। তাদের মানে ওই রকম মানে ফিপোকেস কোনো জাতির হাতে যাতে বিশ্বকাপ না উঠুক, এটা আমার চাওয়া। ওইভাবে আপনার কি মনে হচ্ছে এবার পর্তুগালের সম্ভাবনাটা কেমন? আমার 4 নম্বর লিস্টের 4 নম্বর চয়েছে পর্তুগালের নাম আছে। কারণ হচ্ছে পর্তুগালের বর্তমান সাম্প্রতিক ফর্ম খারাপ না, তাদের ভালো ভালো প্লেয়ার আছে বর্তমানে। তো আর বিশেষ করে আমি চাইবো যে ওই যে প্রশ্নটা করলেন যে মেসি রোনালদো কেন্দ্রিক যে একটা মানে ডিবেট আমাদের এই প্রজন্মে, আমি চাইবো যে এই ডিবেটটা আজীবন থাকুক। পর্তুগাল বিশ্বকাপ জিতুক,
পর্তুগাল বিশ্বকাপ জিতো ব্রাজিল আর্জেন্টিনা ইকুয়ালি হয়ে যাবে। এখানে আর কোনো ডিবেট নেই, মেসি বিশ্বকাপ জিতে অন্য সবকিছুকে ছাড়া আমি নিজেও মেসি ফ্যান, বাট আমি চাই হচ্ছে এখানে আর কোনো পর্তুগাল ডিবেট করা করি আসলে আবেগ দিয়ে আসলে ফুটবলটা চলে না। আসলে আমরা দেখতেছি অনেকে আবেগ প্লাবিত হয়ে যাইতেছে এখানে, আবেগ দিয়ে আসলে ফুটবলটা চলে না। এটা আবেগেরই খেলা, এটা মানতে হবে। মাঠের বাইরে আবেগ হইতে পারে, বাট মাঠের মধ্যে আসলে খেলাটা ট্যাকটিক্যাল। সো এখন ইস্যুস হচ্ছে আপনারা যদি চিন্তা করেন, আমরা যদি কোচের দিকে তাকাই, মার্তিনেজ যিনি আছে সম্ভবত, হ্যাঁ মার্তিনেজ যিনি হচ্ছে এখন কোচ, ভালো একটা সাইড হচ্ছে গতবার হচ্ছে রোনালদো কিন্তু গেম টাইম পায়নি। সো এইবার মার্তিনেজ যখন 2023 সালে কোচের দায়িত্ব নিল, তারপরে কিন্তু তিনি কিছু কিছু মন্তব্য করছিল, আসলে রোনালদো পৃথিবীর সেরা খেলোয়াড়, এরকম কিছু কথা বলছে। তিনি নিজেও নাকি রোনালদোর ভক্ত এবং সে নাকি 2030 বিশ্বকাপ খেলার মতো যোগ্যতা রাখে, এরকম কিছু শুনছে। তো এইসব চিন্তা করলে হয়তো রোনালদো এবার খুব ভালো একটা গেম টাইম পাবে, যেটা আমরা বুঝতে পারতেছি বা ধারণা করতেছি। সো রোনালদো যদি গেম টাইম পায়, সেক্ষেত্রে আপনার দুইটা চিন্তা করতে হবে, আসলে রোনালদো আসলে কতটা ফর্মে আছে। আচ্ছা, আপনারা যদি সৌদি প্রো লিগের সাথে যদি আসলে ওয়ার্ল্ড কাপটাকে, আমি সৌদি প্রো লিগকে ছোটো করতেছি না, ওয়ার্ল্ড কাপ লেভেলের ম্যাচগুলো মিলান, আসলে সৌদি প্রো লিগে তার অনেক ভুল, অনেক ইজি গোল মিসের আমরা রেকর্ড দেখছি। ইভেন গত ম্যাচেও লাস্ট ম্যাচে একদম ফাঁকা ভারে কিছু গোল মিস করছে। সো এই জিনিসগুলো আসলে রোনালদো ভক্তদেরকে কিন্তু মোটামুটি কাঁদাচ্ছে এবং তাদেরকে আসলে তার জেদ, সে যদি জেদ নিয়ে মাঠে নামে, আমি আশা করি যে কোনো সিচুয়েশনে যে কোনো ম্যাচের আসলে তার জেদ আমরা দেখছি। আমরা কিন্তু রোনালদোকে কিন্তু ছোট করা হচ্ছে না এখানে, ব্যাপারটা হচ্ছে তার সাম্প্রতিক ফর্ম নিয়ে আমাদের চিন্তা করতে হবে। এটা ওয়ার্ল্ড বিশ্বকাপের মতো একটা মঞ্চে যদি আমরা আবেগটাকে বেশি প্রাধান্য দিই নেইমারের মতো, তাহলে আসলে হবে না। মেসিকে যদি আমরা মেসি কেন্দ্রিক বা আপনার একটু যেটা কথা বলেন রোনালদো নাকি মেসি, আসলে এখানে অনেকগুলো সেক্টর আপনার ক্রিয়েট হবে মাথার মধ্যে। প্রথমত হচ্ছে পাসিং সেন্স, মিডফিল্ড দখল, স্ট্রাইকিং দখল, সব কিছু মিলে তার হচ্ছে যে মাইন্ড সেট আপ থেকে শুরু করে মেসি অফকোর্স ওয়ার্ল্ড ক্লাস। আমি কিন্তু আর্জেন্টিনার ভক্ত না, আমি এটা বলতে বাধ্য, অফকোর্স ওয়ার্ল্ড ক্লাস। কিন্তু আপনি কিন্তু রোনালদোর কাছে এই সার্ভগুলো পাবেন না, পাসিং সার্ভ থেকে শুরু করে ট্যাকটিক্যালি আসলে প্লেয়ারদেরকে কীভাবে খেলানো লাগে, কীভাবে বল বের করতে হয়, কীভাবে বলকে আরেকজনের কাছে দিতে হয়, এই জিনিসগুলো রোনালদোর মধ্যে কিছুটা ল্যাকিংস আছে। সো এই দিক চিন্তা করলে এবং আপনার পর্তুগাল টিম এবার অফকোর্স ভালো একটা, আপনি যদি দেখেন সিলভা আছে, তারপর হচ্ছে আরও কয়েকজন বিশ্বমানের প্লেয়ার তাদের কাছে আছে। তো রোনালদোকে সার্ভ করার মতো প্লেয়ার আছে, বাট রোনালদোকে সেই ক্যাপাবিলিটি রাখতে হবে আসলে বলটা গোলে জড়ানোর। সো এই ক্যাপাবিলিটির জায়গায় কিন্তু রোনালদো অনেকটা পিছায় গেছে লাস্ট 3-4 বছর ধরে। সো এই জায়গাটাকে যদি তাকে ব্যাক করতে হয়, তাকে আসলে কী করা লাগবে আই ডোন্ট নো, কজ উনি প্রতিটা ম্যাচে ধারাবাহিকভাবে গোল মিস করতেছে, পাস মিস করতেছে, বল কন্ট্রোলিং করতে পারতেছে না। এটা আজকে কালকের ঘটনা, এটা মোটামুটি গত বিশ্বকাপ থেকেই আপনারা দেখবেন। সো 22-এর আগ থেকে এই অবস্থা। সো মোটামুটি 4-5 বছর ধরে তার এরকম ল্যাকিংস আমরা দেখতে পাইতেছি। সো এইসব চিন্তা করলে আসলে আপনি পর্তুগাল থেকে খুব বেশি একটা এক্সপেকটেশন রাখতে পারেন। বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ারে পাওয়ার চুমুকে অ্যাকশন। আসলে আমরা একটু পর্তুগাল, ব্রাজিল এবং আর্জেন্টিনার কথা বলছিলাম। আসলে দল তো 48টা, একটু হট ফেভারিট দল নিয়ে কথা বলতে হয়। অভিভাবে আপনার কাছে জানতে চাবো, এবার ফ্রান্স কেমন করতে পারে? গত 2 বিশ্বকাপের ফাইনালিস্ট, প্রথমবার 18 বিশ্বকাপে তারা চ্যাম্পিয়ন হয়েছে, 22 বিশ্বকাপে আর্জেন্টিনার এগেন্স্টে শ্বাসরুদ্ধকর একটা ফাইনালে হেরেছে তারা। এবার বিশ্বকাপে তারা 3 নম্বর পজিশনে রয়েছে, 2 নম্বরে রয়েছে। তো কি মনে হচ্ছে দিদিয়ের দেশমের শেষ বিশ্বকাপ অ্যাজ আ কোচ? আমার কাছে ফ্রান্সকে আমি কোয়ার্টার পর্যন্ত দেখবো। আমি আশা করি যে কোয়ার্টার পর্যন্ত যাবে, কারণ টানহাত 2টা ফাইনাল অলরেডি খেলে ফেলছে। যদিও ফ্রান্সের যথেষ্ট ক্যাপেবল প্লেয়ার আছে, আরও উপরে মানে আরও বেটার কিছু তারা করতে পারবে, হয়তো বা ফাইনালেও চলে যেতে পারে, বাট আমার কাছে মনে হয় না যে কোয়ার্টার ফাইনাল এবার অতিক্রম করতে পারবে। হাসিব ভাই কি মনে হচ্ছে ফ্রান্সকে নিয়ে? দিদিয়ার দেশমের এই টিমটা গেলবার যে টিমটা নিয়ে গেছিলো গতবার, এই টিমের চেয়ে বেশি স্ট্রং আমার কাছে মনে হচ্ছে টিমটা। তবে সবচেয়ে বড় যে জিনিসটা কাল হয়ে দাঁড়াবে ফ্রান্সের জন্য অতিরিক্ত হাইপ ক্রিয়েট। তো যে জিনিসটা আসলে বিশ্বকাপের একটা দল যখন যায়, তাদেরকে যখন অতিরিক্ত হাইপ, মাঠের বাহির যে চাওয়াটা আসলে মানে এই জিনিসটা আসলে সবচেয়ে বড় বাধার কারণ হয়ে যাবে আমার কাছে মনে হচ্ছে। তো আমার প্রেডিকশন সেমিফাইনাল হয়ে যাবে। আসলে ফ্রান্সের যে ইস্যুসটা, ফ্রান্সের কোচ হচ্ছে দিদার। সো ও আসলে যেই ট্যাকটিক্সে খেলে, আমরা আসলে ওই ট্যাকটিক্সটা চিন্তা করলে ডেমবেলেকে এবং এমবাপ্পেকে সে খুব হাইলি কাজে লাগাইতে পারে, ঠিক আছে? সো এই জিনিসটা যদি এই ওয়ার্ল্ড কাপও যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে অফকোর্স ফ্রান্স বিশ্ব সেরা টিম, আর্জেন্টিনার আগে ফ্রান্সই হচ্ছে। সো আমরা যদি চিন্তা করি আসলে এবার ফ্রান্সের যে টিমটা, এটা আসলে সেমিফাইনাল ডিজার্ভ করে। সো সেমিফাইনালে যদি উঠতে পারে, সেক্ষেত্রে হয়তো বা বিশ্ব আরেকবার ফ্রান্সকে কাপ নেওয়া দেখতে। তাছাড়া এবারে বিশ্বকাপে ইংল্যান্ড, নেদারল্যান্ডস কিংবা অন্যান্য দলকে আপনি কোন জায়গায় দেখছেন? আসলে ইংল্যান্ডের কেইন এবার যে ফর্মে আছে,
এই কেনকে আসলে আমরা সাম্প্রতিকবার যেইভাবে দেখছি, আসলে সে বুড়ো হয়ে তার মানে খেলার ধারণা আরও চেঞ্জ হয়েছে। তার যেই পাসিং সেন্স, তার গোল করার যেই মানে আক্রমণ ভাগে যে তার মানে কি করে, এটা কি বলে এটাকে, এটা যে মানে হ্যাঁ, সো এই জিনিসগুলো তার মধ্যে খুব স্পষ্টভাবে ফুটে উঠছে। সো অফকোর্স ইংল্যান্ডকে যদি কেউ ওয়ার্ল্ড কাপে ভালো জায়গায় নিতে পারে সেটা কেন, মানে একদম নিঃসন্দেহে তার যে ফর্ম খুব হাই রেটেড খেলতেছে। ইভেন 2018 বিশ্বকাপের কথা যদি বলি, সেখানে কিন্তু সে টপ স্কোরার ছিল, এক্স্যাক্টলি। সো এইবার আরও মানে ধারালোভাবে তাকে আমরা দেখতে পাইতেছি। সো এইসব চিন্তা করলে আসলে হ্যাঁ, ইংল্যান্ডের একটা চান্স আছে। তবে দিন শেষে ঘুরে ফিরে কেন যেন আমার মনে হচ্ছে যে পার্সোনালি মনে হচ্ছে এবার গেমটা স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স এদের দখলেই থাকতে পারে। আপনার আমি প্রথমে বুঝি নেদারল্যান্ড, আর্জেন্টিনা, ব্রাজিল আর হচ্ছে পর্তুগাল জানাবো। হাসিব ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি যে কোন দলকে আসলে হট ফেভারিট হিসেবে দেখছেন? এবার বিশ্বকাপের হট ফেভারিট আমার কাছে মনে হয় যে ইংল্যান্ড টিমটা অন্যতম হট ফেভারিট হবে। থমাস তুখেল এই টিমটা, থমাস তুখেল ইংল্যান্ডের কোচ, থমাস তুখেল টিমটা অন্যতম হট ফেভারিট। নিয়মিত প্রিমিয়ার লিগে পারফর্ম করা কয়েকজন প্লেয়ার বাদ গেছে, এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তবে থমাস তুখেল অন্তত মানে চৌকস এবং মাস্টারম্যান একজন টেকনিশিয়ান, তিনি জানে কখন কোথায় কী করতে হবে। তো গতবারও এই টিমটা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলছে, ইউরোর ফাইনালিস্ট তারা। তো অন্য যে কোনোবারের চেয়ে এই টিমটা অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি আমার কাছে মনে হয় যে এই টিমটা যে কোনো অঘটন এবার ঘটে দিতে পারে, অন্যতম হট ফেভারিট। তাছাড়া আমরা যদি বিশ্বকাপের এবারের প্রথম ম্যাচটা নিয়ে কথা বলি, মেক্সিকো ভার্সেস সাউথ আফ্রিকার যে ম্যাচে প্রথম গোল স্কোরার জুলিয়ান কুইন্সেন, তিনি কিন্তু একজন অরিজিন প্লেয়ার, অর্থাৎ বংশোদ্ভূত প্লেয়ার। বাংলাদেশে আসলে অরিজিন ফুটবলার একটা জোয়ার দেখা যাচ্ছে হামজা দেওয়ান চৌধুরী আসার পর, এবং সেখানে আপনাদের ফ্যান বেজের একটা বিশাল ভূমিকা আমরা সকলেই কম বেশি জানি। একজন বংশোদ্ভূত প্লেয়ার কিংবা একটা বংশোদ্ভূত প্লেয়ার হিসেবে একটা স্কোয়াড গঠন করা বর্তমান মডার্ন ফুটবলের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ? প্রথমে রাফি ভাই আপনার কাছে। আপনি যদি চিন্তা করেন শুধুমাত্র কি বলে এটাকে, ওই কোন তিনজন, হ্যাঁ মেক্সিকোর যে আসলে যে গোলটা হয়েছে, এবং গোলটা কিন্তু মোটামুটি হচ্ছে 30 ইয়ার্ডের কাছাকাছি একটা জায়গা থেকে গোলটা হয়েছে। সো উনি অফকোর্স ভালো একজন প্লেয়ার এবং সৌদি প্রো লিগের মানে টপ স্কোরার একজন প্লেয়ার। সো এটা আসলে যে কোনো দেশের জন্য, শুধুমাত্র হচ্ছে মেক্সিকো না, যে কোনো দেশের জন্য খুব ভালো একজন প্লেয়ার। সো যে কোনো দেশেই যদি উনি বংশোদ্ভূত হয়ে থাকতো, তাকে অফকোর্স তারা রিচ করতো। তো বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়, এই টাইপের অরিজিন প্লেয়ারদেরকে নিয়ে আমরা অনেকবার দেখছি 2018 সালে ফ্রান্স কিন্তু একেবারে অরিজিন প্লেয়ার নিয়ে নামছে, এক্স্যাক্টলি। সো এই আমাদের আসলে সমস্যাটা কোন জায়গায়? আমাদের আসলে সমস্যার জায়গা আসলে এটা যে কোন জায়গায়, এটা আসলে ফেডারেশন কর্মকর্তারাই বলতে পারবে। সিন্ডিকেটের একটা নাম আপনারা সবাই শুনে থাকেন। সো ওই জায়গাটাতে হয়তো একটা সম্পর্ক থাকতে পারে, আই ডোন্ট নো, থাকতে পারে। আপনারা দেখছেন আমরা কিছুদিন আগে এটা নিয়ে আন্দোলন করছি, ফাহমিদুল ইস্যুসও আমরা আন্দোলন করছি। ফাহমিদুলকে এত ভালো একজন প্লেয়ার, ইতালিয়ান লিগে খেলতেছে, সো তাকে হচ্ছে আমরা মাঠে গেম টাইম দিচ্ছিল না, এবার এটা নিয়ে আমরা হচ্ছে টিম বাস ঘেরাও করছিলাম, অনেক ইস্যুস। দেন এরপরেই তাকে খুব দ্রুততার সাথে বাংলাদেশে আনা হয়েছিল। সো সব কিছু চিন্তা করলে আসলে বাংলাদেশের অরিজিনদেরকে নিয়ে আসলে কী সমস্যা, কেনই বা তারা গেম টাইম পাচ্ছে না, বা এটা আসলে ভিতরগত আসলে কী প্রবলেম, এটা আসলে ফেডারেশনের লোকরা বলতে পারবে। এবার একটু হাসিবে আপনার কাছ থেকে জানতে চাই, এই সিস্টেমটা আসলে চেঞ্জ করতে কি কি প্রয়োজনীয়তা রয়েছে? প্রথমত মডার্ন ফুটবলে অরিজিন প্লেয়ারদের বা বংশোদ্ভূত প্লেয়ারদের যে কদর, আমরা এবার বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা কুরাসার 26 জন সাথে 26 জনের স্কোয়াডের 25 জন প্লেয়ার কিন্তু বংশোদ্ভূত, তারা নেদারল্যান্ডের বংশোদ্ভূত প্লেয়ার। তো একজন শুধুমাত্র ওই কুরাসার দক্ষিণ অঞ্চলের ওই অঞ্চলের প্লেয়ার। তো দেখেন, একটা দল বিশ্বকাপ খেলতে আসছে প্রথমবারের মতো তাদের 26 জন অরিজিন প্লেয়ার নিয়ে আসছে। এছাড়াও অনেক দলে কিন্তু মানে অরিজিন বা বংশোদ্ভূত প্লেয়ার আছে। তো মডার্ন ফুটবলে এদের কদর অনেক। এখন আমরা আধুনিক ফুটবলে যে জিনিসটা দেখতেছি, তো তার পুরোপুরি বিপরীত সাইড আমাদের না, শুধুমাত্র মানে শুধু বিশ্ব ফুটবলের উদাহরণ দিব না, আমাদের পাশের যে সাবকন্টিনেন্টাল যে কান্ট্রিগুলো আছে, পাকিস্তান সাম্প্রতিক ফর্ম দেখেন, তারা ওই যে মালদ্বীপে একটা টুর্নামেন্টে দারুণ করেছে। অথচ মানে আমাদের আরও ভালো, আমাদের কাছে প্লেয়ার ছিল, আমাদেরও ভালো কিছু করার ক্যাপাবিলিটি ছিল, বাট পাকিস্তানের মতো টিম যারা তাদের র্যাঙ্কিং আমাদের চেয়েও পড়ে, 2 বছর আগেও তারা আমাদের সামনে দাঁড়াতে পারে নাই, সেই টিম ফাইনালিস্ট। আর আমরা প্রত্যেকটা যদি আমরা অপরাজিত একটা টিপ রেকর্ড তুলতে পারি, আমরা অপরাজিত থেকে আসছি, বাট এটা আসলে রেজাল্ট না, আমরা আসলে আরও বেটার করতে পারতাম। আর হচ্ছে এই সিস্টেমটা আসলে এখানে একটা বৈষম্য ক্রিয়েট করা হয়, বাংলাদেশি বিদেশি বলে। আসলে আমরা সবসময় বলে আসছি যে সবাই বাংলাদেশি,
সবাই বাংলাদেশে এই বৈষম্যটা যতদিন পর্যন্ত দূর না হবে ততদিন পর্যন্ত আসলে মানে এই অঞ্চলে ভালো কিছু করা সম্ভব নয়। একটু অভিভাবক আপনার কাছে জানতে চাচ্ছি, বর্তমানে বাংলাদেশের কোচ এসেছেন, তিনিও কিন্তু বংশোদ্ভূতই আর কি, তিনি জার্মান বংশোদ্ভূত ইউএসএ প্লেয়ার, এবং তিনি কিন্তু অরিজিনদের প্রতি একটু সফট কর্নার রয়েছে, এটা তার বিভিন্ন বক্তব্য শোনা গেছে। যদিও মাঠে আমরা যখন সানমারিনের অ্যাগেন্স্টে খেলা হয়েছে সেখানে সোমেশ সোম কিংবা অন্যান্য যারা অরিজিন প্লেয়ার রয়েছে তাদেরকে বেঞ্চে দেখা গেছে। কি মনে হচ্ছে এই কোচের আন্ডারে বাংলাদেশ কেমন করতে পারে এবং অরিজিনদের কি একটা পরিবর্তন আসবে কিনা? আচ্ছা, আমি প্রথমে হচ্ছে ওরা যে আলোচনাটা পিছনে করে আসে, আমি একটু পিছন থেকে আলোচনা শুরু করি। মূলত প্রবলেমের যে জায়গাটা, যে প্রশ্নটা করেছিল, প্রবলেমটা আসলে কোথায়? প্রবলেমটা আসলে সাইকোলজিক্যাল ব্যারিয়ার। সাইকোলজি এই জায়গায় একটা মারাত্মক রোল প্লে করে, যে জায়গার শুধু ফেডারেশন দেয় না, আমরাও দায়ী, আমরা নিজেরাও দায়ী। আমাদের অতি আবেগও মাঝে মধ্যে ভারী হয়ে দাঁড়ায় এই জায়গার মধ্যে। এই জায়গায় সব কিছুর একটা যথোপযুক্ত একটা প্রপার সিস্টেমের মধ্যে যদি না আনা যায়, তাহলে আসলে আমরা কোনো দিনই এই অরিজিন প্লেয়ার বলেন বা হচ্ছে দেশি প্লেয়ার বলেন, সবাইকে খেলালো সর্বোচ্চ আউটপুটটা আমরা কোনো দিনই আনতে পারবো না, বা কোচ যতই বংশোদ্ভূত নিজেই হোক আনতে পারবো না। এটার রিজনটা আমি বলি, আমরা যখন অরিজিন প্লেয়ারগুলোকে চাচ্ছি, যখন আমি একটা বেটার অপশন পাচ্ছি, আমার কাছে একটা বেটার অপশন আছে, বর্তমান টিমে এই পজিশনে একজন প্লেয়ার খেলতেছে, তার থেকে একটা বেটার অপশন আমার কাছে আছে, সে হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত, ঠিক আছে? তাকে যখন আমরা চাচ্ছি, তাকে নিয়ে যখন আমরা কথাবার্তা বলি, তখন হচ্ছে আমাদের কথাবার্তা বলার মাত্রাটাও আসলে একটু মাত্রাতিরিক্ত পর্যায়ে চলে যায়। যে জিনিসটা হচ্ছে লোকাল ভার্সেস অরিজিন, ঠিক আছে, একটা মুখোমুখি অবস্থান সবসময় ক্রিয়েট করে দেয়। তো এই জায়গায় আসলে এটা কীভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব আমি জানি না। যে জিনিসটা হচ্ছে সবসময় মানে টিমের মধ্যে এটা একটা অভ্যন্তরীণ একটা মানে কোন্দলের ক্রিয়া সবসময় করে, আমার পার্সোনাল অভিব্যক্তি আমি এটা মনে করি। যে কারণে দেখা গেছে যে লোকাল প্লেয়ার যারা আছে তারা একটা পক্ষ হয়ে থাকে, কোচ নিজে একটা পক্ষ হয়ে থাকে, আর অরিজিন প্লেয়ার যারা আছে তারা একটা পক্ষ হয়ে থাকে। আবার তাদেরকে এই পুরা জিনিসটাকে নিয়ন্ত্রণ করে যে টিম ম্যানেজার যে থাকে, সে নিজে একটা পক্ষ হয়ে থাকে। যে জায়গা থেকে একটা সিন্ডিকেট নামক একটা জিনিস উঠে আসে। দেখা গেছে যে অরিজিনাল প্লেয়ার যারা আছে তাদের সাথে আমার ম্যানেজারের ওইরকম সখ্যতা কোনোদিন গড়ে ওঠা সম্ভব না, কারণ ম্যানেজার যে আছে সে হচ্ছে আমার টিমে যে প্লেয়ারগুলো আছে বা আমার টিম বর্তমানে লোকাল যে প্লেয়ারগুলো আছে তাদেরকে ছোটো থেকে খেলা দেখে বড় হয়েছে। তো তাদের এই জায়গায় একটা সিন্ডিকেট বাণিজ্য চলে, টিমের তাদের প্রফিটেরও একটা জায়গা থাকে। তো দেখা গেছে যে সে আমাদের লোকাল প্লেয়ারগুলোকে খুশি রাখতে গিয়ে অবহেলা করতেছে আমার যোগ্য অরিজিন প্লেয়ারটাকে। আসলে এই সিস্টেমটাকে কীভাবে ঠিক করা সম্ভব আমি জানি না, বাট আমরা এই জায়গায় একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে দুইটা জিনিসকে যদি সমানভাবে প্রাধান্য দিতে পারি। আমার কাছে মনে হয় যে বর্তমানে বাংলাদেশ ফুটবল যে স্টেজে আছে, এই স্টেজে আমাদের যেমন হামজা চৌধুরীর মতো প্রবাসী ফুটবলার দরকার, সামি সুমের মতো প্রবাসী ফুটবলার দরকার, ফাহমিদুলের মতো প্রবাসী ফুটবলার দরকার। এখানে ভাইয়া বাংলাদেশের কোচ নিয়ে দেখছেন আমরা কিছুদিন আগে একটা বিগ মুভমেন্ট করছিলাম, দেখছেন বাংলাদেশের মানুষ একদম 67টা জেলাতে উত্তপ্ত হয়ে গেছিলো মানুষ রাজপথে নামার জন্য, এবং সেখানে হচ্ছে আমি লিড করছিলাম, ওই ভাই ছিল, ইউনিয়ন বেঙ্গল ছিল, সবাই মিলে আমরা এই আন্দোলনটা করছিলাম। এই আন্দোলনটা আসলে এর পেছনের কারণ এবং এই আন্দোলনটাকে এখন আসলে দ্বিমুখী করার জন্য কিছু মানুষ এটার পেছনে লাগছে। আমরা যে আন্দোলনটা ছিল, ক্রীড়া মন্ত্রণালয় আমাদেরকে বাফুফেকে $30,000 পার মান্থ দেওয়ার একটা কথা দিয়েছিল, এবং বাফুফের কাছে আপনারা দেখছেন $20,000 মতো মজুদ ছিল। সো আমাদের কাছে $50,000 উপরে একটা বাজেট ছিল কোচের জন্য। সো সেই জায়গাতে যখন আমরা $15,000 থেকে $20,000 একটা কোচ আনতেছিলাম, সো আমাদের কাছে তখন স্বাভাবিকভাবে আমরা যারা ফুটবল ফ্যান, আমরা যারা ফুটবলকে ধারণ করি, তাদের বুকে কষ্ট লাগছে। বিকজ আমরা যেখানে এত বিগ একটা বাজেট নিয়েও বিশ্বমানের সব থেকে সেরা সেরা কোচদেরকে আনতে পারি, সেই জায়গায় আমরা কেন $15,000 থেকে $20,000 বা $30,000 $25,000 কোচ নিয়ে আসবো? আমরা কিন্তু কোথাও বলি নাই যে ডুলি একজন খারাপ কোচ, বা আমাদের অ্যাপ্রোচও কিন্তু এরকম ছিল না যে ডুলি একজন খারাপ কোচ। বাট এই জিনিসটাকে কিছু কিছু ফ্যান না, আসলে তারা বাফুফেকে সার্ভ করে এরকম কিছু লোকজন এই জিনিসটাকে আসলে অন্যদিকে মোড় নেওয়ার জন্য খুব ট্রাই করতেছে। বাট আমাদের সাথে তখন প্রায় 20 কোটি মানুষ একমত ছিল যে না, আমাদের কাছে বাজেট আছে, আমাদের কাছে ওয়ার্ল্ড ক্লাস কোচ আছে, আমাদের রোজারিও মিকেলের মতো কোচ আছে, বার্নস স্টোকের মতো ওয়ার্ল্ড হাই প্রোফাইল কোচ, যারা পর্তুগাল, আর্জেন্টিনা, ব্রাজিলকে সার্ভ করছে, এরকম কোচ আমাদের হাতে ছিল। তাদেরকে রেখে আমি কেন এই ধরনের কোচ নিয়ে আসবো? ডুলি কিন্তু খারাপ কোচ আমরা কখনো বলি, আমাদের ইতিহাসে সেরা কোচ ডুলি রাইট নাও। বাট আমরা কিন্তু এই রোজারিও মিকেল,
যারা হচ্ছে ব্রাজিলকে সার্ভ করছে, যারা হচ্ছে বড় বড় ইউরোপিয়ান লিগ, যারা বড় বড় টিমকে সার্ভ করছে, ফুলহাম এফসিকে সার্ভ করছে, এরকম কোচ কিন্তু আমাদের হাতে ছিল। সো আমাদের এই আন্দোলনের উদ্দেশ্যটা কিন্তু ভাই ছিল এইটা, যে আমরা কোচ নিয়ে আন্দোলন করতেছি, কোচ নিয়ে এই সিন্ডিকেটের বিরুদ্ধে আন্দোলন করতেছি। কেন করতেছি? যাতে আমাদের দেশ যখন একটা খেলায় নামবে, ধরেন ভারতের সাথেই যখন আমাদের দেশ খেলতেছে, তখন যে এই কোচটা যখন রোজারিও মিকেল যখন কোচিং প্যানেলে বাংলাদেশের ফ্ল্যাগটা নিয়ে দাঁড়াবে, তখন সারা বিশ্বের মানুষ কিন্তু দেখবে আল্লাহ এটা ব্রাজিলিয়ান কোচ। এই যে এক্সপেকটেশন, আমাদের যে প্রোফাইল, কোচিং যে প্রোফাইলটা কতটুকু উন্নয়ন হইতো, কতটুকু ডেভেলপমেন্ট, সারা ওয়ার্ল্ডের মানুষ কিন্তু দেখতো যে বাংলাদেশের মতো একটা দেশকে রোজারিও মিকেল সার্ভ করতেছে। এই যে ইন্টারন্যাশনাল যে ফ্রেম, এই ফ্রেমটা কিন্তু আমাদের দেশের জন্য খুব খুব বেশি আর্জেন্ট ছিল। এই কোচটা আসলে কি হইতো ভাই, সাধারণ একটা জিনিস, এই যে কাভান সুলিমানরা, কুইন সুলিভানরা, ফারহান আলী ওয়াহিদরা কেন আমাদের দেশে আসতেছে না? তাদেরকে যে সার্ভ করবে, সে এই কোচের কাছ থেকে কী শিখবে? এই জিনিসটা কিন্তু রোজারিও মিকেল যখন আসতো বা বার্নস্ট্রোক যখন আসতো, তাদেরকে কিন্তু তিনি সার্ভ করতে পারতো যে না, আমার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু আছে। সো একটা প্লেয়ার কিন্তু সব কিছু চিন্তা করেই একটা দেশকে চুজ করে। সো এই জিনিসগুলো যদি তাদের মতো কোচ আমরা পাইতাম, আমরা হয়তো বা অর্গেন প্লেয়ারের যেই চিন্তা ভাবনাটা, আমরা হয়তো বা আরও এক ধাপ আগায় যেতাম, যেখানে ডুলি আসার ক্ষেত্রে হয়তো এটা অনেকটা বিলম্বনা হচ্ছে। আচ্ছা, আসলে আমরা অনেক কথাই বললাম, এখন একেবারে অনেকক্ষণ সময় হয়ে গেছে, একটু শেষের দিকে চলে এসেছি। একদম এক লাইন আসলে তিনজনের কাছেই শুনতে চাই, যেহেতু বিশ্বকাপ চলছে, বাংলাদেশ নিয়েও কথা হলো, এবং বাংলাদেশের মানে আসলে বাস্তব সম্ভাবনা কতটুকু যে বাংলাদেশ কবে বিশ্বকাপ খেলতে পারবে? প্রথমে রাফি ভাই, কি মনে হচ্ছে বাংলাদেশ কবে বিশ্বকাপ খেলতে পারে, যে প্রপার প্ল্যানিং অনুযায়ী আগাতে পারি? আমাদের কাছে এখনও ভাই স্টিল উই হ্যাভ টাইম, স্টিল উই হ্যাভ প্লেয়ার। আমাদের কাছে কুইন সুলিভানের মতো প্লেয়ার আছে, আমাদের কাছে কাভান সুলিভানের মতো প্লেয়ার আছে, আমাদের কাছে ফারহান আলী ওয়াহিদের মতো প্লেয়ার আছে, আমাদের ডিফেন্সে হামজা চৌধুরী আছে, আমাদের মিডফিল্ডে সামিদ সোম আছে, আমাদের অ্যাটাকিং ভাগে যদি আমি ফারহান আলী ওয়াহিদকে ঢুকাইতে পারি, কাভান সুলিভানের মতো প্লেয়ারকে ঢুকাইতে পারি, এটা খুব সুন। বাট আমাদের ওই মেন্টালিটিটা বিল্ড আপ করতে হবে যে আমরা আসলে এদেরকে আমাদের অ্যাট এনি কস্ট আমার যা লাগে আমি সব করব, তাদেরকে আমি কনভিন্স করব, তাদেরকে আমি দেশে আনবো, আমার দেশের হয়ে খেলাবো, এবং আমার দেশটাকে একসময় বিশ্বকাপে আমি দেখবো। এই যে ড্রিম, এই ড্রিমটা আসলে ফেডারেশনের লোকদের মধ্যে আনতে হবে। যদি তারা এই ড্রিমটা নিজেদের মধ্যে প্যাশন হিসেবে ধরতে পারে, আমরা খুব শীঘ্রই 2034-এর মধ্যে ইনশাল্লাহ আমরা ওয়ার্ল্ড কাপে যেতে পারবো। অভিভাবক, আপনার কি মনে হচ্ছে? আসলে ও যেটা বলতে, ফেডারেশনের লোকদের এই ইচ্ছাটা থাকতে হবে, আমার কাছে মনে হয় না তাদের এই ইচ্ছাটা আছে। তো আপাতত মানে এটা আমার কাছে দিবা স্বপ্ন যে আমি কোন সময় বাংলাদেশ টিমকে ওয়ার্ল্ড কাপে খেলতে দেখবো। বাট আমি চাইবো হচ্ছে 2027 বলেন বা 27-এ যে এশিয়া এফসি, মানে আমরা ওইটা খেলি। আর হচ্ছে ওই জায়গায় মানে ওয়ার্ল্ড কাপে খেলার স্বপ্ন আমি বলবো হচ্ছে, আমি যদি ফেডারেশনের সভাপতি থাকতাম তাহলে আমি বলতে পারতাম যে 2038 সালে আমি বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে নিয়ে যাবো। আপনার কথা জানি। আমার প্রেডিকশন হচ্ছে একটা দেশ শুধুমাত্র বিশ্বকাপ খেলা, সেই জাতি, সংস্কৃতি, ঐতিহ্য, সেই দেশের অবকাঠামো। তো এখন আমি বিশ্বকাপ খেলার পক্ষে না, আগে আমাদের প্রপার স্ট্রাকচার যেতে হবে, স্ট্রাকচার ঠিক করতে হবে। ওই যেটি আগে বলে গেছেন, আপনি হয়তো অরিজিন প্লেয়ার বা প্রবাসী প্লেয়ার যেটি বলে আইনে একটা বিশ্বকাপে চলে যেতে পারেন, কিন্তু আপনার আসলে অবকাঠামোগত দিকটা কতটুকু ঠিক, এই জিনিসটাকে দেখতে হবে। তো সব কিছু প্রপার প্ল্যানিং আগে, একটা মিশনের আগে, যেমন ইন্ডিয়া আগাচ্ছে 2047 মিশন, আমাদের সেখানে একটা মিশন ঠিক করতে হবে। সে আমার কাছে, আমার প্রেডিকশন 2050-এর পরে। আর দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনারা বাংলাদেশ আল্ট্রাস, রেড অ্যান্ড গ্রিন এবং ইউনিয়ন বেঙ্গলের তিনজন ফাউন্ডার এসেছিলেন আমাদের অনফিল্ডের বিশেষ আয়োজন বিফোর দ্য হুইসেলে। বিশ্বকাপ নিয়েও কথা হয়েছে বাংলাদেশের ফুটবল নিয়েও। আশা করি বাংলাদেশে তাদের চিন্তাভাবনা হাত ধরে বাফুফে অনেক কিছু পরিবর্তন করবে। তাছাড়া বিশ্বকাপের উন্মাদনা তো থাকছেই, সবাই তো স্বপ্ন দেখে বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে, এবং এই বিশ্বকাপে প্রতি বছর আসলে 4 বছর পর বিশ্বকাপ হয়, এবং সেই বিশ্বকাপে অন্যান্য দেশ নিয়ে আমরা মাতামাতি করি। তবে কোনো একদিন বাংলাদেশ বিশ্বকাপে খেলবে এবং নিজেদের দলকে নিয়ে আমরা মাতামাতি করব। এই কামনা এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিশ্বকাপকে এনজয় করুন। আল্লাহ হাফেজ।